নমস্কার, সায়ন টিভির পর্দায় আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। সবেমাত্র সিবিএসসি এবং টিবিএসসির ফল প্রকাশিত হলো। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়ুয়ারা রয়েছে তারা অনেকেই ইতিমধ্যেই চিন্তায় রয়েছে যে ভবিষ্যতে কি করে নিজের কেরিয়ারটা গড়ে তুলবে। আজকের আলাপনে আমরা এই বিষয়েই কথা বলবো। আমার সঙ্গে রয়েছে এই বিষয়ের বিশেষজ্ঞ যারা রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রায় বহু বছর ধরে একটি নির্ভরযোগ্য নাম, একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, যাকে আমরা সবাই টিপস বলেই জানি। আমার সঙ্গে রয়েছেন টিপসের দুই অধ্যাপক। আমরা আজকে তাদের সাথে কথা বলবো যে যারা পড়ুয়ারা রয়েছে কি করে তারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে একেবারে সঠিক কোর্স বাছাই করে। আমার একেবারে ডান দিকে রয়েছে ডক্টর শুভ্র চট্টোপাধ্যায়, অ্যাসোসিয়েট প্রফেসর টিপসের, এবং আমার বাঁ পাশে রয়েছেন শ্রীমতী পূর্ণিমা সাহা, তিনি টিপসেরই নার্সিং বিভাগের টিউটার। আপনাদের প্রত্যেককেই সায়ন টিভির পর্দায় আমি স্বাগত জানাচ্ছি। এবং একেবারে প্রথম যেটা জানতে চাইবো, টিপসকে কেন্দ্র করে আমাদের সকলেরই জানা, তবে আজকে যেহেতু সুযোগ পেয়েছি একেবারে আপনাদের মুখ থেকেই জানবো যে টিপসের কথা তো আমরা অনেকেই শুনেছি। ত্রিপুরায় টিপস কবে থেকে এবং কিভাবে পথ চলা শুরু করেছে? নমস্কার, প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের চ্যানেলে টিপস সম্বন্ধে এই একটি মূল্যবান আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। সঠিকভাবেই বলেছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যে সমস্ত ধরনের বোর্ডের এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে, সমস্ত ধরনের এন্ট্রান্সেরও রেজাল্ট বেরিয়ে গেছে। তো এইবার ছাত্রছাত্রীদের প্রথম এবং প্রধান যে লক্ষ্য, যে একটি ভালো ইনস্টিটিউট সিলেক্ট করে সেখানে তাকে তার পথ চলা শুরু করতে, নিজের কেরিয়ার কিভাবে তৈরি করবে সেই পথে নতুন দিশা দেখার জন্য তারা বিভিন্ন ইনস্টিটিউটে ঘুরে বেড়াচ্ছে এবং খবরাখবর নিচ্ছে প্রতিনিয়ত যে কিভাবে তাদের কেরিয়ারকে একটি সুগঠিত করতে পারে। তো সেক্ষেত্রে টিপস তাদের পথ চলার যে আলো দেখাতে পারে সেই ব্যাপার নিয়েই আমরা আজকে আলোচনা করব। 2009 সালে আমাদের টিপসের পথ চলা শুরু। টিপস ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে, অর্থাৎ পিপি মডেলে, উইথ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আমরা যৌথ উদ্যোগে পথ চলা শুরু করেছিলাম। এবং পথ চলার সাথে সাথে আমরা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন পাই, অর্থাৎ আমরা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনুমোদিত একটি ইনস্টিটিউট। সমস্ত ধরনের কোর্সগুলোই কিন্তু এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত। তো আমরা পথ চলা শুরু করেছিলাম 2009 থেকে আজকে হচ্ছে 2025, অর্থাৎ দীর্ঘ 16 বছর ধরে আমরা এই পথ চলছি। এবং এই পথ চলার সাথে সাথে আমরা অনেক কিছু কোর্স এর মধ্যে ইনক্লুড করেছি। আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে স্টুডেন্টদেরকে তৈরি করার চেষ্টা করি। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সমস্ত কিছু নিয়ে। এবং এই প্লেসমেন্ট, অর্থাৎ এই চাকরির যে ব্যাপারটা, সেটা নিয়ে আমরা দীর্ঘায়িত আলোচনা করব। এবং এটা একটা আমাদের একটা ত্রিপুরার টিপসের একটি প্লেসমেন্ট সেল রয়েছে, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, যেখানে আমরা ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত প্লেসমেন্ট সম্পর্কিত তথ্য দিয়ে থাকি। এবং এদের একটা ফেসবুক পেজ রয়েছে। 150টিরও বেশি হসপিটালের সঙ্গে আমরা জড়িত, যেহেতু এটা একটা হসপিটাল রিলেটেড কোর্স, স্বাস্থ্য বিষয়ক কোর্স। এই সমস্ত কোর্সগুলি যেখানে টিপসে পড়াশোনা করানো হয়, প্যারামেডিক্যাল এবং নার্সিং বোথ। তো আমরা সেইভাবেই আমাদের কারিকুলামগুলোকে তৈরি করেছি। যে সমস্ত কোর্সগুলো পড়ানো হয়, বেছে বেছে সেই ধরনের কোর্সগুলো আমরা নিয়ে এসেছি এই কারণেই, যাতে করে ফিল্ডে, অর্থাৎ যে সমস্ত কোর্সের ডিমান্ড অনেক বেশি, অর্থাৎ চাকরি করার পরেই যাতে যারা চাকরি মানে যেদিন থেকে এরা সার্টিফিকেট পাচ্ছে, পড়াশুনো যেদিন থেকে রেজাল্ট পেয়ে যাচ্ছে, সেই দিন থেকেই যাতে এরা কর্মক্ষম হয়। তো সেই হিসাবে আমাদের কলেজ কাজ করে চলেছে। এখানে আমরা চেয়েছিলাম যে সমস্ত, যেটা কারিগরি একটি শিক্ষা, এটা একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, যাতে হ্যান্ডস অন ট্রেনিং যাতে তাদের ভালো হয়, যাতে প্রতিনিয়ত কী কী আপলিফমেন্ট হচ্ছে এই সমস্ত সাবজেক্টগুলোয়, তাদের যাতে সেই হিসাবে যাতে নলেজ দেওয়া যায়, সেই জন্য আমরা অডিও ভিজুয়াল ক্লাসরুম তৈরি করেছি।
ওয়েল ইকুইপড ল্যাবরেটরি তৈরি করেছি, 21টিরও বেশি ল্যাবরেটরি আমাদের এখানে রয়েছে। এছাড়াও আমরা যেহেতু পিপিপি মডেলের ইনস্টিটিউট, বিভিন্ন হসপিটাল যেমন আইজিএম হসপিটাল, জিবি হসপিটাল, এখানে ক্যান্সার হসপিটাল, সমস্ত জায়গায় আমাদের স্টুডেন্টদেরকে পাঠানো হয় প্র্যাকটিক্যাল কাজের জন্য। এছাড়াও আমাদের ওয়েল ইকুইপড ল্যাবরেটরি রয়েছে, লাইব্রেরি রয়েছে, এবং এই যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়, ওয়েল ভার্সড ফ্যাকাল্টিজ, তারা ওয়েল কোয়ালিফাইড, এনার্জেটিক অ্যান্ড ওয়েল ভার্সড ফ্যাকাল্টিজ, যাতে তারা সঠিকভাবে স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারে এবং কারিগরি শিক্ষা নিয়ে স্টুডেন্টরা তাদের পথ চলা শুরু করতে পারে। মানে একেবারে পুঁথিগত বিদ্যার বাইরে একেবারে যাতে হাতে কলমে যারা পড়ুয়ারা রয়েছে তারা যাতে প্রস্তুত হতে পারে ভবিষ্যতের জন্য। ঠিক ঠিক ঠিক। প্লেসমেন্টের বিষয়ে আমরা যাব, একটা বিস্তারিত আলোচনা প্লেসমেন্টকে কেন্দ্র করে হবে, তবে তার আগে জানবো যে বর্তমানে টিপসে কি কি কোর্স চালু রয়েছে। টিপসে দেখুন, প্যারামেডিক্যাল এবং নার্সিং দুটো ভাগ রয়েছে। তো আমি নার্সিংটা নিয়ে বলছি, স্যার পরে প্যারামেডিক্যালটা নিয়ে ডিসকাস করবেন। আমাদের নার্সিংয়ে দুটো রয়েছে ডিপ্লোমা কোর্স, দ্যাট ইজ এএনএম অ্যান্ড জিএনএম, আর আছে ইউজি কোর্স, দ্যাট ইজ বিএসসি নার্সিং, আর আছে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন নার্সিং। সেখানে আমাদের টোটাল মাস্টারদের মধ্যে 5টা ডিপার্টমেন্ট রয়েছে। 5টা ডিপার্টমেন্টে 5টা করে সিট, টোটাল 25 সিট রয়েছে, যেখানে ভাগগুলো রয়েছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং অ্যান্ড চাইল্ড হেলথ নার্সিং। আমাদের মূলত এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে যে কোনো স্ট্রিম থেকেই আপনি এই কোর্স দুটো পড়তে পারেন, সেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, আর্টস হোক কিংবা কমার্স হোক। তবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে অবশ্যই নার্সিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। আর এখানে বলে রাখি, আমাদের কলেজে যেহেতু স্যার বললেন যে পিপিপি মডেল, 65% আসছে আমাদের থ্রু সিইটি কমন এন্ট্রান্স টেস্ট, যেটা আগামী 6ই জুলাই আমাদের টিপস ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, আর হলো 35% আসে আমাদের গভর্নমেন্টের সঙ্গে শেয়ারিং কোর্স, যেহেতু গভর্নমেন্টের হেল্পিং হ্যান্ড, আমরা গভর্নমেন্টের সঙ্গে একসাথে কাজ করে এই দীর্ঘ 16 বছরের পথ চলছে। তো গভর্নমেন্টের থেকে আমাদের 35% সিট রয়েছে। তবে একটা কথাই বলবো গার্জিয়ানদেরকে, এই সময়ে আপনাদের সন্তানের ভবিষ্যতের কথাটা মাথায় রেখে রাজ্যে এত সর্বসুবিধাযুক্ত কলেজ থেকে থাকা সত্ত্বে কেন আমি বাইরে যাব, তাই না? রাজ্যে যদি আমি সেম সুবিধা দিয়ে সব পেয়ে যাচ্ছি, হাতের নাগালের থেকে আমার ছেলেমেয়েরা পড়ছে, সেটা যদি আমি পেয়ে থাকি, যেটা হয়তো আগামী দিনে আরও সুবিস্তরভাবে আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তো বলবো নার্সিংয়ের কোর্সগুলো নিয়ে আপনারা খবর নিন। বলবো না যে আমি টিপসেই পড়ান, ঠিক আছে? আপনাদের ভবিষ্যৎ গড়ার কাজ আপনারা জাস্ট গাইড করবেন ছেলে মেয়েদেরকে। আপনারা কলেজে আসুন, কলেজে প্রসপেক্টাস ফর্ম দেওয়া হয়েছে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন, কলেজে এসে দেখে যান। আর এখন তো বর্তমান যুগ হচ্ছে গুগলের যুগ, সেখানে আপনি ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আপনার ছেলে মেয়েকে যে কলেজে পড়াবেন তার এফিলিয়েশন আছে কিনা সেটা কিন্তু আপনি নিজেই চেক করে নিতে পারবেন। নার্সিংয়ের কোর্সগুলোর ক্ষেত্রে সেম, প্যারামেডিক্যালেও আপনি দেখে নেবেন 2025 2026 যেই সেশনে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন সেটার জন্যে কলেজের মান্যতা আছে কিনা। যেটা স্যার বললেন যে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির মান্যতা রয়েছে, সেমভাবে আমাদের বিএসসি নার্সিং কোর্স ত্রিপুরা ইউনিভার্সিটি প্লাস টিএনসি ত্রিপুরা নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন পেতে হয় প্রত্যেক বছর। ঠিক আছে, তো আপনাদেরকে বলবো কলেজে এসে যোগাযোগ করুন, প্রসপেক্টাস ফর্ম দেওয়া হয়েছে, খবর নিন। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার ব্যবস্থা কিন্তু আপনাদেরকেই নিতে হবে। স্যার প্যারামেডিক্যাল কোর্সগুলো সম্পর্কে বলবেন। প্যারামেডিক্যাল কোর্সগুলো সম্বন্ধে বলতে চাই। এখানে ভর্তি প্রক্রিয়া তো ম্যাডাম কিছুটা বললেন যে 65% to 35% রেশিওতে আমাদের এখানে সিট মেনশন করা আছে। 65% সিট আমরা সিইটির মাধ্যমে নিতে পারি এবং 35% সিট ত্রিপুরা জয়েন্টের থেকে আসবে।
তো কোর্সগুলো বলতে এখানে আমাদের প্যারামেডিক্যাল এবং নার্সিং বোথ সেকশনেই কিন্তু ইউজি এবং পিজি পড়ানো হয়, এবং প্যারামেডিক্যাল সেকশনে ইউজি এবং পিজি মিলিয়ে টোটাল 15টা কোর্স রয়েছে, এবং 15টা কোর্সের সবকটিতেই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা প্রয়োজন। একমাত্র একটাই কোর্স আছে বিএইচএম হসপিটাল ম্যানেজমেন্ট, যেখানে যে কোনো স্ট্রিম থেকে স্টুডেন্টরা এসে পড়াশোনা করতে পারে। এছাড়াও কোর্স সম্বন্ধে যেহেতু 15খানা কোর্স এই নিয়ে আলোচনা করতে গেলে স্বল্প দৈর্ঘ্যের আলোচনার মধ্যে কিন্তু এই এত কিছু কোর্সের আলোচনা করতে গেলে অনেকটা ইম্পর্ট্যান্ট জায়গা আমরা হয়তো ছেড়ে যাব। সেই জন্য আপনাদের বলছি, আমাদের এখানে স্ক্রলিংয়ে নিশ্চয়ই দেখবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের ওয়েবসাইট এখানে স্ক্রল করা হচ্ছে, স্ক্রলিংয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি www.tipsindia.co.in, এটা আমাদের ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কোর্স সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে পারেন, দেখে নিতে পারেন কি কি আছে। আর যে কোনো সময় আপনারা কলেজে আসতে পারেন। এখন আমাদের কলেজ যেহেতু অ্যাডমিশন প্রসিজিওর স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য সবসময় আমাদের কলেজ খোলা, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত প্রতিদিন, ইভেন ছুটির দিনকেও খোলা আছে। আপনারা যদি চান আমাদের কলেজে নিজেরা এসে যে কোনো সময় যে কোনো দিন এসে ভিজিট করতে পারেন, নিজের চোখে এসে দেখে যেতে পারেন। আর কিছু ব্যাপার আমি এখানে বলবো কোর্স রিলেটেড, যেমন অ্যাফিলিয়েশনের কথা যেটা ম্যাডাম বলছিলেন। আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা কোর্সই কিন্তু আমাদের এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত। এছাড়াও কিছু কিছু কোর্স থাকে যাদের অ্যাফিলিয়েশন আমাদের স্পেশাল কিছু অ্যাফিলিয়েশন আমাদের দরকার হয়ে পড়ে। সেই কোর্সগুলো চালাতে গেলে সেই ধরনের অ্যাফিলিয়েশন অর্থাৎ মান্যতা ভীষণ রকমভাবে প্রয়োজন। যেমন রেডিওথেরাপি একটা কোর্স আছে, এই কোর্সটা পড়াতে গেলে কিন্তু AERBর অ্যাফিলিয়েশন দরকার হয়। রেডিও ইমেজিং টেকনোলজি একটা আছে যেটাকে রেডিওগ্রাফি আমরা বলি অনেক সময়, তো সেই কোর্স পড়াতে গেলে ISRT সার্টিফিকেশন দরকার। ফিজিওথেরাপি পড়তে গেলে IAP সার্টিফিকেশন দরকার। তো এই মান্যতাগুলো না হলে এই ধরনের কোর্সগুলো কিন্তু পড়ানো যায় না। আপনারা যেখানেই পড়ান, টিপসে যদি নাও আসেন, দেখে নেবেন যে সমস্ত জায়গায় নিজেদের ছেলে মেয়েদেরকে আপনারা ভর্তি করবেন, দেখে নেবেন যে এই ধরনের মান্যতা সেই কোর্সগুলোর সম্বন্ধে আছে কি না। তা না হলে কী হবে, সার্টিফিকেট হয়তো স্টুডেন্টটি পেলো, ভবিষ্যতে কিন্তু চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধে হয়ে যাবে। তো এই ধরনের অ্যাফিলিয়েশন আছে, এবং কিছু কিছু আমাদের অ্যাক্রেডিটেশনও রয়েছে, যেমন IAO এবং আমাদের ISO, এই ধরনের অ্যাক্রেডিটেশন আছে। অর্থাৎ আমরা আমাদের পড়াশুনোর যে মাত্রা, যে লেভেলে আমরা পড়াশুনো করছি, তার কোয়ালিটি যে আমরা মেনটেন করছি, এগুলো হচ্ছে তার প্রমাণ। এই ধরনের অ্যাক্রেডিটেশন থাকা মানেই হচ্ছে যে বেঞ্চমার্কগুলো আমাদেরকে অ্যাচিভ করতে হয়, সেই বেঞ্চমার্কগুলো অ্যাচিভ না করলে এরকম ধরনের অ্যাক্রেডিটেশন পাওয়া যায় না। অর্থাৎ টিপসে আমরা যে সমস্ত কোর্সগুলো চালাচ্ছি, আমরা আশা করব আপনারা শুনবেন এবং দেখে যাবেন কিভাবে কি কোর্স পড়ানো হচ্ছে, এবং চেষ্টা করতেই পারেন যে নিজেদের ছেলেদের একটি ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ যদি করে দিতে পারেন, তার জন্য টিপসের দরজা আপনাদের জন্য নিশ্চয়ই খোলা আছে। একেবারে আপনাদের আলোচনা থেকে যেটা উঠে আসলো যে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আরো একটু বিস্তারিত আপনাদের কাছ থেকে আমি জানতে চাইবো যে এই যে ভর্তি প্রক্রিয়াটা শুরু হলো, এটা কবে থেকে শুরু হলো, বা ভর্তি প্রক্রিয়াটা কি, একটু যদি বিস্তারিত আলোচনা করেন, এবং কতদিন পর্যন্ত চলবে, কারণ সবেমাত্র রেজাল্ট আউট হলো, অনেকেই চিন্তা করছেন বা অনেকেই হয়তো ভাবছেন যে কি হতে পারে প্রসিডিউরটা, একটু বিস্তারিত যদি জানান। হ্যাঁ, এখানে ভর্তি প্রক্রিয়াটা জেনারেলি অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে। যখনই রেজাল্ট বেরোনোর আগে আর কি আমাদের ফর্ম দেওয়া শুরু হয়। আমাদের ফর্ম মোটামুটি মে মাস থেকেই দেওয়া হয়, মে মাস থেকেই ফর্ম দেওয়া হয়, এবং ভর্তি প্রক্রিয়া তখন থেকেই ধীরে ধীরে, অর্থাৎ একটা প্রসপেক্টাস নিয়ে যাওয়া হয় এবং তার সঙ্গে ফর্ম দেওয়া আছে, ফর্মটাকে ফিল আপ করতে হয়। অর্থাৎ যে স্টুডেন্ট যে কোর্সের জন্য সে তার নাম নথিভুক্ত করতে চাইছে, তাকে সিলেক্ট করে দিতে হয়, এবং সেই হিসাবে তাকে একটা CET কমন এন্ট্রান্স টেস্ট দিতে হয়, যেটা ম্যাডাম বললেন যে 6 জুলাই আমাদের এখানে বোথ প্যারামেডিক্যাল এবং নার্সিং সেকশনে কমন এন্ট্রান্স টেস্ট হবে, এবং সেই টেস্টের উপর ভিত্তি করে তার একটা র্যাঙ্কিং হবে, যে র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে আমরা স্টুডেন্টদেরকে ভর্তি করব ওই 65% সিট যেটা আমাদের হাতে আছে, যেখানে আমরা স্টুডেন্টদেরকে ডাইরেক্ট অ্যাডমিশন দিতে পারি অ্যাকর্ডিং টু দ্য CET। আর বাকি 35% সিট এটা আমাদের হাতে নেই, সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যখন তাদের করবে, কাউন্সিলিং করবে, তারপর ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, সেই হিসাবে যখন স্টুডেন্টরা আসবে, সেই হিসাবে স্টুডেন্টরা আমাদের কাছে যেরকম ওনারা কাউন্সিলিং করে পাঠাবেন যে কোর্সে স্টুডেন্টরা পড়তে চাইছে, সেই হিসাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ভর্তি করে নেব ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স থেকে। সেম এখানে আমি স্যারকে একটু বলতে চাইছি যে নার্সিংয়েও আমাদের মাস্টার্সদের ক্ষেত্রে যেটা হয় যে DME সিট থাকে,
ডিপার্টমেন্ট ওয়াইজ গভর্নমেন্ট থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে সেখানে টিপসে ওরা পড়তে আসে। তবে গভর্নমেন্ট থেকে ওরা কোন স্পেশালিটিটা নেবে বা যেটা ওরা অ্যাপ্লাই করবে, দেন গভর্নমেন্ট উইল ডিসাইড যে টিপসে দেবে। সেখানে ওদের টিউশন ফি কিন্তু হাফ হয়। আচ্ছা, তো এই ব্যাপারগুলো যদি কলেজ ক্যাম্পাসে আসা হয় আপনারা জানতে পারবেন। সেম এএনএম জিএনএম বিএসসির ক্ষেত্রেও রয়েছে, যেটা বললাম 35% কিন্তু আমাদের পিপিপি মডেল অনুযায়ী গভর্নমেন্টের সঙ্গে শেয়ারিং রয়েছে, সেটা প্যারামেডিক্যাল হোক নার্সিং হোক। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন রাখছি যে ধরুন আপনাদের তো মে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনেকে হয়তো জানেন না, আজকের এই প্রোগ্রামটা দেখে হয়তো জানবেন, যারা লেট কামার রয়েছে তাদের জন্য মানে কি পরিকল্পনা থাকছে? হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে লেট কামার যারা, তারা এখনো ফর্ম দেওয়া চলছে। 6 জুলাই এক্সাম হবে, তার আগে 2 দিন আগে অবধি ফর্ম দেওয়া হবে। মানে এখন 4 জুলাই অবধি ফর্ম দেওয়া হবে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি লেট হয়ে যায়, অনেক ক্ষেত্রে কি হয়, লেট কামার্স এসে ফর্ম ফিল আপ করতেই পারে। এবার সিইটি যখন হবে তখন সিইটি হিসাবে যখন যে সাবজেক্টের র্যাঙ্কিংয়ে তার আসবে সেই হিসাবে তার অ্যাডমিশন হবে। সেখানে আগে ফর্ম ফিল আপ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কোনো ব্যাপার নেই। যেরকমভাবে ফর্ম ফিল আপ হবে সেই অনুযায়ী তাদের সিইটিতে যেরকমভাবে র্যাঙ্ক আসবে সেই হিসাবে তাদের ভর্তি হবে আর কি। এটা তো গেল যারা মানে বিএসসির ক্ষেত্রে, মানে ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে। আপনারা বললেন আপনাদের মাস্টার্স কোর্স রয়েছে, সেখানকার ভর্তি প্রক্রিয়াটা কি? সেখানকার ভর্তি প্রক্রিয়া ডাইরেক্ট অ্যাডমিশন থাকে। মাস্টার্সে যারা ভর্তি হতে চায় তারা আমাদের এখানে এসে ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করার পরে তাদের নাম এন্ট্রি করে, তারপর আমরা একটা ইন্টারভিউ ডাকি। সেই ইন্টারভিউ এখানে যেমন সিইটি হয়, আমাদের ওই সিইটিটাও আমাদের যেহেতু কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে আসতে হবে, ওই সিইটিটা হয় ইন দ্য ফর্ম অফ ইন্টারভিউ। সেই ইন্টারভিউর উপর বেস করে, ইন্টারভিউ মার্কসের উপর বেস করে তখন মাস্টার ডিগ্রি স্টুডেন্ট যারা ডাইরেক্ট অ্যাডমিশন নেবে সেই 65%-এর মধ্যে যারা, তারা ওইখানে ভর্তি হতে পারে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, যেটা বলতে চাইছেন অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হয়। যেরকম ধরুন নার্সিংয়ের ক্ষেত্রে আফটার বিএসসি we have to complete 1 year work experience, then we are eligible to enter in master's course. আচ্ছা, 1 বছর ওয়ার্ক হ্যাঁ, এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সটা আমাকে দেখাতে হবে। প্যারামেডিক্যালও কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে 1 ইয়ার এক্সপেরিয়েন্স থাকে। নার্সিং বলুন সবারই কিন্তু রেজিস্ট্রেশন আছে। যেরকম এক একটা কোর্সের এক একটা, যেরকম এনএম পাস করার পর রেজিস্টার্ড হেলথ ওয়ার্কার হিসেবে ওকে রেজিস্ট্রেশন করাতে হয়, সেমভাবে প্যারামেডিক্যালেরও একটা কোর্সের রেজিস্ট্রেশন করাতে হয়। ওই রেজিস্ট্রেশনগুলো চেক করা হয়, আদার্স যে ওর ডিগ্রি সার্টিফিকেট বা আদার্স যে আমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হয় সেই ইন্টারভিউতে, আচ্ছা, যাতে পরবর্তীতে ওদের চাকরি জীবনে কোনো অসুবিধে না হয়। এক্স্যাক্টলি, একেবারে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অনেকের মধ্যে এই নার্সিং কোর্সে ভর্তি হওয়া কিংবা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার প্রবণতাটা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ঠিক ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই কোর্সগুলি করার পর মানে সকলেই তো চায় যে আমি পড়াশোনা করে তারপর চাকরি করব, সেখানে চাকরি ক্ষেত্রটা বা ক্যারিয়ারটা কতটা সুনিশ্চিত? আচ্ছা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই কারণেই যে আলটিমেটলি কিন্তু এটা একটা প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্সটা কিন্তু অন্যান্য ডিগ্রি কোর্সের থেকে, জেনারেল কোর্সের থেকে আলাদা এই কারণেই, জেনারেল কোর্সে পড়তে গিয়ে মানে আন্ডার গ্র্যাজুয়েট পড়ার পরে মাস্টার ডিগ্রি পড়তেই হবে, তারপর বিভিন্ন ধরনের এক্সাম দিতে হবে, তবে একটা চাকরির সুযোগ আসে। কিন্তু মানে প্রফেশনাল কোর্সগুলো এমন একটা কোর্স যেই দিনকে একজন স্টুডেন্ট পাস আউট হয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক সেই দিন থেকে কিন্তু সে কর্মক্ষম, যে কোনো জায়গায় সে চাকরি পাওয়ার জন্য যোগ্য। এবার যোগ্যতাটা ডিপেন্ড করছে তার ক্যাপাবিলিটির ওপরে, সে কিভাবে নিজেকে গ্রুম করেছে, সে নিজেকে কিভাবে তৈরি করেছে। আমরা সুযোগ করে দিয়েছি সেভাবে তাদের তৈরি হওয়ার মতন, কিন্তু সে নিজেকে কীভাবে তৈরি করেছে, নিজেকে কিভাবে ইন্টারভিউ বোর্ডে নিজেকে রিপ্লেস করতে পারছে, কীভাবে প্রেজেন্ট করতে পারছে, সেইভাবে স্টুডেন্ট যেহেতু তৈরি হতে পারে তাহলে সে চাকরি নিশ্চিত। এক্ষেত্রে বলতে গেলে প্রথমেই আমি স্টেপ বাই স্টেপ এই মানে এই প্লেসমেন্ট ব্যাপারটা একটুখানি বলি। প্লেসমেন্ট আমাদের এখানে একটা ডেডিকেটেড প্লেসমেন্ট সেল রয়েছে, বোথ ফর প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সেকশন। তো এই প্লেসমেন্ট সেল কী করে, যে স্টুডেন্টদের কোথায় কোথায় প্লেস করা যেতে পারে, কোথায় কোথায় তাদের সুযোগ রয়েছে, সেই ইনফরমেশনগুলো সমস্ত স্টুডেন্টদের কাছে, পাস আউট স্টুডেন্টদের কাছে পাঠিয়ে দেয় এবং সেই হিসাবে তাদের ইন্টারভিউ হয়। অনেক সময় আমাদের ক্যাম্পাসিং ইন্টারভিউ হয়। আজকের দিনে আমাদের কলেজে একটি ক্যাম্পাস ইন্টারভিউ হচ্ছে, একটা ইনস্টিটিউট, 3টে ইনস্টিটিউট থেকে তারা এসছেন, রিপ্রেজেন্টেটিভ এসছেন ক্যাম্পাস ইন্টারভিউয়ের জন্য।
কিছুদিন আগেও গত মাসেও একটা ক্যাম্পাস ইন্টারভিউ হয়ে গেল দুটো কোর্সের জন্য, যেখান থেকে দুজন করে প্রত্যেকটা কোর্স থেকে চাকরি পেয়েছে, এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে আছে। এবং এই প্লেসমেন্ট সেল কী করে, একটা ফেসবুক পেজ আছে, তার ফলে কি হয়, যখন পাস আউট স্টুডেন্ট যখন তারা আমাদের কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ডাইরেক্ট যোগাযোগ অনেক সময় না থাকলেও যাতে ফেসবুক পেজে এই প্লেসমেন্ট সেলের সাথে যাতে যোগাযোগ রাখতে পারে, এই ধরনের ইনফরমেশনগুলো তাদের কাছে যাতে পৌঁছে যায়, যাতে তারা আরও পরবর্তী ক্ষেত্রেও চাকরি পেতে পারে এখান থেকে পাস আউটের পরেও, দীর্ঘদিন পরেও, বা চাকরি চেঞ্জ করতে যদি হয় সেই ইনফরমেশনগুলো যদি পায়, সেই জন্য এই ফেসবুক পেজ রাখা আছে। এবার আপনি প্লেসমেন্ট যদি দেখেন, আমরা এই ব্যাপারটাকে তিনটে ভাগে যদি ভাগ করে নিই, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, এবং যদি আউটসাইড ইন্ডিয়া। গত বছরের রিক্রুটমেন্ট জাস্ট যদি দেখেন, এটা রিমার্কেবল প্লেসমেন্ট হয়েছে বিভিন্ন জায়গায়। সেটা আপনি এইমস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের রিক্রুটমেন্ট হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট হয়েছে, স্টেট গভর্নমেন্টের রিমার্কেবল যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে 154 জন স্টুডেন্টকে চাকরি দেওয়া হয়েছে, তার মধ্যে মোর দ্যান 80% স্টুডেন্ট কিন্তু টিপসে পাস আউট। রেডিও ইমেজিং টেকনোলজিতে যে সমস্ত স্টুডেন্টদেরকে চাকরি দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টে, ত্রিপুরা গভর্নমেন্টে, তার সেখানেও কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু টিপসে পাস আউট। আর অপারেশন থিয়েটার টেকনোলজি সে তো একমাত্র টিপসেই পড়ানো হচ্ছে, টিপসের স্টুডেন্টরা কিন্তু সেখানে পাস আউট স্টুডেন্টরা চাকরি পেয়েছে। অর্থাৎ স্টেট গভর্নমেন্টও কিন্তু ভালো একটা প্লেসমেন্ট হয়েছে। এবং এরপরে আপনি যদি একটুখানি স্টেটের বাইরে যান, বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, বিভিন্ন হসপিটাল রয়েছে। এসআরএমসি খুব বিখ্যাত একটা ইনস্টিটিউট, এসআরএমসি চেন্নাই, সেখানে আমাদের দুজন স্টুডেন্ট আমরা এবারে প্রথম পাঠালাম ওই হসপিটালে। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে 150টিরও বেশি হসপিটালের সঙ্গে আমরা টাই আপ, এবং একাডেমিক টাই আপ হয়েছে 10টিরও বেশি হসপিটালের সাথে। এর ফলে কি হয়, স্টুডেন্টদেরকে আমরা প্লেসমেন্টের আগে একটা ট্রেনিং যে হয়, সেই ট্রেনিংয়ের পার্টটা আমি আসছি, একে প্লেসমেন্টটা বলে দিই। সেই এসআরএমসিতে কিন্তু আমরা ট্রেনিংয়ে পাঠিয়েছিলাম, ইন্টার্নশিপে পাঠিয়েছিলাম দুজন স্টুডেন্টকে, তারা কিন্তু সেখানে চাকরি পেয়ে গেছে। এছাড়াও বিভিন্ন হসপিটাল, ভারতবর্ষে বিভিন্ন হসপিটাল, যত ধরনের নামি দামি হসপিটাল আছে, যেমন HCG গ্রুপ অফ হসপিটাল, অ্যাপোলো গ্রুপ অফ হসপিটাল, এইমস কথা আমি বললাম, এইমস আজকের দিনে আমার কাছে একজন স্টুডেন্ট তার ইনফরমেশন নিয়েছে, একটা সার্টিফিকেশনের দরকার ছিল, আমরা সেটা পাঠিয়েছি। এইমস দিল্লিতে তার চাকরি বছরই হয়েছে, কিছুদিনের মধ্যেই তার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যে সার্টিফিকেট আমরা এখান থেকে পাঠিয়েছি। এইমস দিল্লি বলুন, এইমস ভোপাল বলুন, সমস্ত জায়গায় যত স্টেটে যত এইমসটা আছে, সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা গর্বের সাথে চাকরি করে চলেছে। এবং হসপিটালের মধ্যে আপনি মেডিকা বলুন, দিশান বলুন, NH গ্রুপ অফ হসপিটাল, নারায়ণ হৃদয়ালয়, তারপরে RN টেগোর, যে কোনো ধরনের ম্যাক্স যদি বলেন, যে সমস্ত গ্রুপ অফ হসপিটাল, নামি দামি হসপিটাল যেখানে আছে ভারতবর্ষের সমস্ত জায়গায়, আমরা বলতে পারি, আমরা হলফ করে বলতে পারি, সমস্ত বড় কলেজে, সমস্ত বড় হসপিটালে আপনি আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু দেখতে পাবেন। কোনো না কোনো স্টুডেন্ট কোনো না কোনো ডিপার্টমেন্টে কিন্তু টিপস থেকে আছে, এটা আমরা বলতে পারি। এবং এছাড়াও ভারতবর্ষের বাইরেও অন্তত 20টিরও বেশি স্টুডেন্ট অলরেডি তারা বিভিন্ন জায়গায় প্লেসড, এবং খুব সুনামের সঙ্গে তারা চাকরি করছে, সেই রিপোর্ট আমাদের কাছে এখন অবধি আছে। যেমন ইউকেতেই স্টুডেন্ট রয়েছে, গালফ কান্ট্রিতে স্টুডেন্ট রয়েছে, জার্মানিতে গত বছর একজন স্টুডেন্ট গেছে, গত বছর আরেকজন স্টুডেন্ট গেছে নরওয়েতে। এখনও 10 জনেরও বেশি স্টুডেন্ট কিন্তু তাদের সার্টিফিকেশনের জন্য ওয়েট করছে। এবছর নেক্সট মান্থেই একজন চলে যাচ্ছে আবার লন্ডনে, সে রেডিওথেরাপি কোর্স করে, তার সব কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, ভিসার জন্যই তার ওয়েট করছে, ভিসা পেয়ে গেলে সে চলে যাবে। অর্থাৎ সমস্ত জায়গায় ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও কিন্তু স্টুডেন্টরা খুব ভালোভাবে প্লেসড হচ্ছে, খুব ভালোভাবে সুনামের সঙ্গে তারা চাকরি করে যাচ্ছে। খালি দরকার একটু নিজের ইচ্ছে, যে ইচ্ছের উপর ভিত্তি করে সে তারা বাইরে, মানে ঘরের বাইরে পা রাখবে। এবং আরেকটি পার্টে আমরা আসি, যারা অ্যাকাডেমিক্সে, যারা মাস্টার ডিগ্রি কোর্স করেছে, এই ধরনের কোর্স করার পরে, ব্যাচেলার ডিগ্রি করার পরে, তাদের কিন্তু বিভিন্ন জায়গায় তারা পড়াচ্ছে। ভারতবর্ষে বিভিন্ন নামি দামি এরকম প্যারামেডিক্যাল নার্সিং ইনস্টিটিউট তারা কিন্তু পড়াচ্ছে। ইভেন আমাদের কলেজে যাদেরকে আমরা পড়েছি, বোথ প্যারামেডিক্যাল এবং নার্সিং ইনস্টিটিউট, ম্যাডাম হয়তো আমার সাথে সহমত হবেন যে নার্সিং ডিপার্টমেন্টেও কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে, প্যারামেডিক্যাল সেকশনেও তাই, যাদেরকে আমরা একদিন পড়িয়েছি, তারা আজকে আমাদের কলিগ। একসাথে আমরা মানে ফ্যাকাল্টি রুম শেয়ার করছি, আমরা একসাথে পড়াচ্ছি বিভিন্ন জায়গায়। অর্থাৎ সুযোগ সবসময় রয়েছে, সুযোগের সদ্ব্যবহার। আচ্ছা, একটা জিনিস জানবেন যে এই হেলথ ইনস্টিটিউট, হেলথ যে ব্যাপারটা, সেখানে কিন্তু রিক্রুটমেন্টের সুযোগ সবসময় রয়েছে। আপনি যদি রেশিও দেখেন, তাহলে একজন ডক্টরের কিন্তু ডান হাত আর বাম হাত কিন্তু একজন নার্সিং এবং প্যারামেডিক্যাল।
1:4 রেশিওতে নার্সিংয়ের স্টাফ দরকার এবং 1:8 রেশিওতে প্যারামেডিক্যাল স্টাফ দরকার। সুতরাং ডিমান্ড কোন জায়গাটা আপনারা কিন্তু বুঝতেই পারছেন, এবং সেই ডিমান্ডকে যদি আমরা সঠিকভাবে পূরণ করতে চাই তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র প্যারামেডিক্যাল এবং নার্সিং স্টাফ দিলে হবে না, আমাদের ওয়েল ট্রেন্ড প্যারামেডিক্যাল এবং নার্সিং স্টাফ দিতে হবে। কারণ এখানে চাকরির থেকেও ইম্পর্টেন্ট কিন্তু রেসপন্সিবিলিটি, যেটা আমরা স্টুডেন্টদেরকে নতুন মানে বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করি, সেই আলোচনায় আমরা হয়তো আজকে আসবো। আরেকটি ব্যাপার আপনাদেরকে বলি, যে একটু আগে বলছিলাম যে প্লেসমেন্টের পাশাপাশি ট্রেনিং পার্ট, ট্রেনিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আমরা ট্রেনিংয়ের জন্য এই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় গ্রুপে গ্রুপে ভাগ করে দেয়। কারণ ইন্টার্নশিপ হচ্ছে কম্পালসারি, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে 1 ইয়ার ইন্টার্নশিপ, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে 6 মান্থস ইন্টার্নশিপ, এগুলো থাকে, ইট ইজ কম্পালসারি। তো এখানে স্টুডেন্টদেরকে আমরা সারা ভারতবর্ষের মধ্যে যাওয়ার জন্য বলি, যেখানে যেখানে তাদের সুযোগ সুবিধা থাকে, এবং সেখানে আমরা গ্রুপ করে দিই, ম্যাক্সিমাম 3 জনের গ্রুপ, একাও কেউ যেতে পারে বা 2 জন কি ম্যাক্সিমাম 3 জনের একটা গ্রুপ করি। এই গ্রুপটা করার কারণটা কি, তার ফলে কি হয়, এই ইন্টার্নশিপের পরে যাতে তাদের চাকরির সুযোগটা বাড়ে। যদি অনেককে দিই তাহলে চাকরির সুযোগ কিন্তু একটা হসপিটালে অনেককে একসঙ্গে যদি যায় তাহলে কিন্তু চাকরির সুযোগ অনেকের জন্য কমে গেল। কিন্তু ওই গ্রুপটাকেই যদি আমরা বিভিন্ন জায়গায় ভাগ করে দিই তাহলে কিন্তু চাকরির সুযোগটা অনেক বাড়ে, যার ফলে কি হয়, প্রতিবারের মতন এবারেও কিন্তু বহু স্টুডেন্ট বিভিন্ন কোর্সে আফটার ইন্টার্নশিপ চাকরি পেয়ে গেছে। অর্থাৎ এই স্বল্প পরিসরে আমরা হয়তো খুব ডিটেলসে আমরা আলোচনায় যেতে পারবো না, যেটা ম্যাডামকে আমি বলছিলাম যে এত অল্প পরিসরের মধ্যে এই প্লেসমেন্ট ব্যাপারটা এতটাই বলার জায়গা, এত কিছু বলা হয়তো যায় না। আমি একটা প্লেসমেন্ট ব্রোশিওর আপনাদের চ্যানেলে দেখাতে চাই। এই প্লেসমেন্ট ব্রোশিওর আমরা সঙ্গে নিয়ে এসেছি, যা প্রতিটি পাতায় এখানে দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায় এই স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিদেশে যে সমস্ত স্টুডেন্টরা চাকরি করছে তারা তাদের ডিটেলস, এবং প্যারামেডিক্যাল এবং নার্সিং রিলেটেড যে সমস্ত অ্যাকাডেমিক্স ইনস্টিটিউট রয়েছে, অ্যাকাডেমিক্সে কোন কোন স্টুডেন্ট আছে সেটাও ইন ব্রিফ এখানে রয়েছে। এটা মানে এই নয় যে যা আছে এরপরে শেষ, সেটাও একটা বইয়ের পক্ষে সম্ভব না, একটা বইয়ের মধ্যে সব কিছুকে ইনক্লুড করা। সুতরাং সেই জন্যই আমরা বলছি যে আপনারা টিপসে আসুন, টিপসে এসে দেখে যান যে এখানে প্লেসমেন্টের কি সুযোগ, পড়ানো কিভাবে হচ্ছে, ইন ডিটেলস আমরা হয়তো স্যাটিসফাইড হবেন স্যার। কারণ নার্সিংয়েও সেম, নার্সিংয়েও স্যার যেটা বললেন যে প্যারামেডিক্যালের ট্রেনিং ডিফারেন্ট কোর্সে ডিফারেন্ট টাইমিংস রয়েছে, 1 ইয়ার, 6 মান্থ, 2 মান্থ। তো আপনি যে কলেজে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন সে কলেজে কতটা বাইরে প্রভিশন আছে, যে বহির রাজ্যে গিয়ে স্টুডেন্টদের কতটা প্র্যাকটিস করছে, যেটা আমাদের নার্সিংয়ের মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ নার্সিংয়ে আমার স্কিল্ড হওয়াটা, একটা লাইভ হিউম্যান বিইংকে নিয়ে ডিল করতে হয়, সেটা কিন্তু আমার হাতে কলমে শিখতে হবে। তার জন্যে কিন্তু আমাদের কলেজ বাইরে বিভিন্ন ধরনের হসপিটালের সঙ্গে, সেটা জিএনএম হোক, বিএসসি হোক, এমএসসি হোক, আমাদের কিন্তু আউট স্টেট পোস্টিং রয়েছে, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এ নার্সিং প্রফেশন, অলসো প্যারামেডিক্যাল প্রফেশন। বাইরে যেরকম ধরুন আমাদের আইসিএইচ, ইনস্টিটিউট অফ হেলথ, পার্ক সার্কাসে, সেখানে স্টুডেন্ট রয়েছে, সিআরএসএস, চিত্তরঞ্জন সেবা সদন, ওবিজির জন্য, অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল পার্টের জন্যে, তাছাড়া সিঙ্গুরে কমিউনিটি হেলথ নার্সিংয়ের জন্যে প্র্যাকটিস করছে। তো এছাড়া ফর্টিস স্যার যেগুলো যেগুলো হসপিটালগুলোর নাম বললেন, নারায়ণা, এইমস, এগুলোতে কি হয়, স্টুডেন্টরা যখন যাচ্ছে ওরা যে প্র্যাকটিস করছে বা ওরা যে পেশেন্ট হ্যান্ডলিং করছে, সেখানেই কিন্তু স্টাফরা ওদেরকে ওদের কাজের ভিত্তিতে ওদেরকে কর্মক্ষম করার সুযোগ করে দিচ্ছে, যেটা কিন্তু আমাদের রাজ্যের অন্য কলেজে প্লেসমেন্ট সেল কতটা চালু রয়েছে সেটা আপনারা অভিভাবক হিসেবে খবর নেবেন। কারণ আমাদের পথ চলা শুরু হয়েছে, চলছে, চলবে। তো আমাদের টিপস নিয়ে নতুন করে বলার কিছু নেই। স্টুডেন্টদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই আপনারা গার্জিয়ানরা এগিয়ে আসবেন। তো সেই হিসেবে বলবো, খবর নিন যে এই কলেজে কিন্তু ট্রেনিং প্লেসমেন্ট সেল কোলাবোরেটলি কাজ করছে, একদম রাউন্ড দ্য ক্লক ওরা কাজ করে যাচ্ছে। সেখানে কিন্তু একটা 3 বছর পুরনো পাস আউট স্টুডেন্টও, ম্যাডাম এখানে এটা বেরিয়েছে, ফেসবুক পেজে বা যেখানেই হোক ওরা দেখছে, ম্যাডাম ওখানে কিভাবে অ্যাপ্লাই করব। গভর্নমেন্ট পোস্ট না বেরোলেও ওরা কিন্তু কর্মক্ষম হতে পারছে। তো আপনাদেরকে বলবো, খোঁজ নিন, খবর নিন, জেনে নিন।
কলেজে আসুন। একেবারে আপনারা দুজনই নার্সিং এবং প্যারামেডিক্যালের যে তথ্যটা দিলেন, সেই তথ্যে দেখা যাচ্ছে যে রাজ্যে, বহির্রাজ্যে এবং বিদেশেও আপনাদের যারা পড়ুয়ারা রয়েছে তারা এখন চাকরি করছে। তো সেক্ষেত্রে সবটাই কি ক্যাম্পাস প্লেসমেন্টের মধ্য দিয়েই হয়েছে? না, যেরকম ধরুন আমাদের স্টেট গভর্নমেন্টে লাস্ট হেলথ ওয়ার্কারের পোস্ট বেরোলো, টোটাল 98 পোস্ট ছিল, এর মধ্যে অ্যারাউন্ড 25 to 26 বাই নেম আমাদের টিপসের স্টুডেন্ট রয়েছে, একদম ভালো র্যাঙ্কে রয়েছে। তাছাড়া কমিউনিটি হেলথ অফিসার বা নার্সিং অফিসার বা বিভিন্ন ধরনের ত্রিপুরা রাজ্যের যে নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানেও কিন্তু আমাদের ইনস্টিটিউটের পাশ করা স্টুডেন্টরা রয়েছে, সেটা প্যারামেডিক্যাল হোক, নার্সিং হোক। আপনি আমাদের একদম প্রত্যন্ত এলাকায় যাবেন, যেখানে দেখবেন হাঁটার রাস্তা নেই, জল দিয়ে ওরা হেঁটে পেরোচ্ছে, গিয়ে জুতোটাকে চেঞ্জ করে নিচ্ছে, সেখানেও কিন্তু টিপসের স্টুডেন্টরা এক একটা সাব সেন্টার, পিএসসি, সিএসসি চালিয়ে যাচ্ছে। ঠিক, এই কথাটা আমি একমত। এই কারণেই বলছি যে যেহেতু গভর্নমেন্ট চাইছেন যে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট হোক, বিভিন্ন গভর্নমেন্ট খুব চেষ্টা করছেন যে পিএসসি লেভেলে বিভিন্ন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যাতে প্লেসমেন্ট যাতে হয়, ছাত্রছাত্রী যাতে কর্মক্ষম হয়, যাতে তারা সুযোগ পায় সে সমস্ত জায়গায় স্টুডেন্টদের চাকরি দিতে, এবং সেখানে পেয়েওছে। গত বছরেই আমাদের যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যে প্লেসমেন্ট হয়েছে, সেখানে বললাম আমি আপনাকে যে মোর দ্যান 80% স্টুডেন্ট কিন্তু টিপসের পাস আউট। তো বিভিন্নভাবে, শুধুমাত্র যে গভর্নমেন্টের থ্রু দিয়ে হচ্ছে এটা একটা প্রসেস গেল। আপনি বললেন ক্যাম্পাসিং একটা প্রসেস। ক্যাম্পাসিং আমাদের অনলাইন অফলাইন বোথ ফরম্যাটেই কিন্তু আমাদের ক্যাম্পাসিং হয়। এছাড়াও যে সমস্ত সুযোগ সুবিধে স্টুডেন্টরা অনেক সময় ইন্টার্নশিপ পাস করার পর, ইন্টার্নশিপ থেকে ফেরার সময়ও যে সমস্ত স্টুডেন্ট আছে, কী হয় এখন হসপিটাল দেখছে, আমি একজন স্টুডেন্টকে হাতে করে শেখাচ্ছি, হাতে করে কীভাবে কাজ করতে হয়, পেশেন্ট কীভাবে ডিল করতে হয়, বিভিন্ন ধরনের টেকনিক। এখন সমস্ত সাবজেক্ট কিন্তু দিনে দিনে উন্নত হচ্ছে। আজ 1 মাস আগে যা ছিল 1 মাস পরেও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই প্রত্যেকটা স্টেপে যখন স্টুডেন্টদেরকে তৈরি হতে হচ্ছে, যখন হসপিটাল দেখছে যে এই স্টুডেন্টকে আমি নিজে হাতে তৈরি করেছি, আমি সেই সুযোগটা করে দিয়েছি, এখন সেই স্টুডেন্টের যদি দেখে যে হ্যাঁ আমাদের এখানে চাকরি করতে পারবে, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে এবং সেখানে তার প্লেসমেন্ট হওয়ার মতন তার একটা সুযোগ রয়েছে, তো ন্যাচারালি তারা সেই স্টুডেন্টদেরকে অফার করে সেখানে অ্যাডমিশন, মানে সেখানে কাজ করার জন্য আর কি তাদের অফার দেওয়া হয়। এবং এই অফার যদি স্টুডেন্টরা নেয়, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ট্রেনিং থেকেও স্টুডেন্টরা চাকরি বাকরি পায় আর কি। তো সেক্ষেত্রে চাকরি করার জন্য আপনি প্রথমেই যেটা বললেন যে আপনি কি করে চাকরিটা পাবেন, তার জন্য আপনি কি করে ইন্টারভিউ ফেস করলেন, কি করে নিজেকে তৈরি করলেন, একটা প্রস্তুতির ব্যাপার, রাইট, মানে হাতে কলমে একটা প্রস্তুতির ব্যাপার থাকে পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে। আপনারা দুজনে যেহেতু নার্সিং এবং প্যারামেডিক্যাল স্টুডেন্টদের তৈরি করছেন, সেখানে টিপস কি করে ছাত্রছাত্রীদের গ্রুম করছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, মানে প্লেসমেন্টের ক্ষেত্রে? এক্স্যাক্টলি, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। থ্যাংক ইউ ফর দিস, এই কোয়েশ্চেনটা করার জন্য। যে গ্রুমিং অফ দ্য স্টুডেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যেমন প্রথমেই বললাম যে অডিও ভিজুয়াল ক্লাসরুমে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি, যাতে করে নতুন টেকনিক দিয়ে, নতুন টিচিং ফরম্যাট নিয়ে এসে, নতুন টিচিং মডিউল নিয়ে এসে তাদেরকে পড়ানো যায়। আমাদের ওয়েল ইকুইপড ল্যাবরেটরিজ রয়েছে, সেখানে আমরা নতুনভাবে স্টুডেন্টদেরকে নতুন টেকনিকে প্র্যাকটিক্যাল করানোর চেষ্টা করি। আমাদের কিন্তু এখানে ওপিডি রয়েছে, 3টে ল্যাবরেটরিতে ওপিডি রয়েছে, যার ফলে কী হয়, সেখানে বাইরে থেকে পেশেন্টরা আসে, আমরা কিন্তু বিনামূল্যে সেই পেশেন্টের ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং এই ওপিডির ট্রিটমেন্টে কিন্তু স্টুডেন্টরা হাতে কলমে শেখে একজন টিচারের গাইডেন্সে। এছাড়াও আমাদের এখানে রিসেন্টলি ডিজিটাল এক্সরে স্টার্ট হয়েছে, তো সুতরাং তার জন্য সাপোর্টিং যা কিছু দরকার সব কিছু কিন্তু আমাদের কলেজে বর্তমান। এবং এরপরে আরেকটা জায়গায় আসি, আমরা কিন্তু ক্যাম্প প্রতি মাসে কিন্তু আমরা ক্যাম্প করি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা গিয়ে ক্যাম্প করি। এবং সেই ক্যাম্পে স্টুডেন্টরাই কিন্তু আসল ফেস, স্টুডেন্টরাই কিন্তু হাতে কলমে সেই জায়গায় কাজ করে। ক্যাম্পে যে সমস্ত পেশেন্টরা আসে তাদেরকে ট্রিট করে কিন্তু স্টুডেন্টরাই। অবশ্যই সেখানে টিচার থাকেন, টিচারের তত্ত্বাবধানে তাদের টিচার দেখিয়ে দেন কীভাবে কী করতে হবে, সেই হিসাবে স্টুডেন্টরা টিচারদের মানে পেশেন্টদেরকে ট্রিট করে। এবং এখানে আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা কিন্তু স্টুডেন্টদের মধ্যে অনেক কিছু, মানে বিভিন্ন দিক থেকে স্টুডেন্টরা যাতে তৈরি হয় সেটা আমরা চেষ্টা করি, কারণ মানবিক দিক একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যে সমস্ত ক্যাম্পে আমরা যাই, সেখানে বিপিএল ক্যাটাগরি যে সমস্ত পেশেন্টরা আসেন তাদের কিন্তু বিনামূল্যে আমরা সাপোর্টিং এড দিই, যেমন চশমা বিতরণ করা হয় তাদের জন্য, তাদের যাতে ভিজুয়াল এইড তাদের দেওয়া হয়। তো আমাদের এই
সামাজিক মূল্যবোধ, সামাজিক কিছু দায়বদ্ধতা, সামাজিক কিছু নীতি আমাদেরকে স্টুডেন্টদেরকে প্রথম থেকেই শেখানো হয়। কারণ জানবেন এই হেলথ সেক্টরটা এমন একটা জায়গা, সেখানে যেমন চাকরি করাটাই মূল উদ্দেশ্য কিন্তু নয়, ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু আর ডিফারেন্ট, ভেরি ভেরি ডিফারেন্ট থিং। রেসপন্সিবিলিটি ইজ সামথিং উইচ ইজ মোর দ্যান ইউর ডিউটি, ডিউটির থেকেও কিন্তু অনেক বেশি। আমরা কেউ হয়তো কোনো স্টুডেন্ট হয়তো মানে যে চাকরি করছে সে হয়তো দেখলে একজন পেশেন্ট এসছে, তখন তার ডিউটি আওয়ার্স জাস্ট শেষ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই পেশেন্টটি তাকে অ্যাটেন্ড করা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। তখন কিন্তু সেই ছেলে বা মেয়েটি ভুলে যায় যে সে কতক্ষণ কাজ করেছে। সেখানে গিয়ে কিন্তু পেশেন্টকে গিয়ে সে ডিল করে পেশেন্টের সঙ্গে, তাকে যত রকমভাবে সাহায্য করার দরকার সেই সাহায্যটা যাতে করতে পারে, সেই হিসেবে কিন্তু মোরালি সাপোর্টিং, মোরাল এই শিক্ষাগুলো আমরা কিন্তু দিয়ে থাকি। এবং আপনি দেখবেন, আপনারা যদি টিপসে আসেন, দেখবেন টিপসের গেট দিয়ে উঠতে গেলে, মেন সিঁড়ি দিয়ে উঠতে গেলে দুদিকে দুটো ওয়াল রয়েছে, যেখানে একদিকে থাকে হচ্ছে গোল্ড মেডেলিস্ট, আরেকদিকে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আমাদের কিন্তু 80 জনেরও বেশি স্টুডেন্ট অলরেডি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল পেয়েছে বিভিন্ন ধরনের কোর্সে। অর্থাৎ সেইটা যেমন আছে, বাঁদিকে থাকে কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার। অর্থাৎ একজন স্টুডেন্ট, আমরা কিন্তু এতজন স্টুডেন্টের থেকে প্রতি বছর একজন স্টুডেন্ট কি দুজন স্টুডেন্টকে সিলেক্ট করি যারা বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার। তাদের শুধু একাডেমিক অ্যাক্টিভিটি নয়, তাদের থ্রু আউট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য ইয়ার দেখাতে হয়। যেমন একাডেমিক অ্যাক্টিভিটিসের পাশাপাশি আসে হচ্ছে তার স্পোর্টস অ্যাক্টিভিটিস, তার কালচারাল অ্যাক্টিভিটিস, তার অ্যাটেন্টিভনেস, তার অ্যাটেন্ডেন্স, তার ক্লিনলিনেস, তার বিহেভিয়ার, এভরিথিং ইজ কাউন্টেড। সেই হিসাবে স্টুডেন্ট সিলেক্ট করে আমরা তাদের ইন্টারভিউ নিই এবং সেখান থেকে একজন কি দুজন স্টুডেন্ট প্রতি বছর সিলেক্টেড হয় অ্যাজ এ বেস্ট স্টুডেন্ট। অর্থাৎ একজন স্টুডেন্টকে সর্বাঙ্গিকভাবে তৈরি করা ভীষণ রকমভাবে প্রয়োজন। শুধুমাত্র পড়াশোনা নয়, তার মানবিক দিক, তার রেসপন্সিবিলিটি, তার মোরাল সাপোর্ট সব কিছুই দরকার একজন ভালো মানুষ হতে গেলে। এবং চাকরি বাকরি পেতে গেলে তাদের গ্রুমিং ভীষণ রকম প্রয়োজন সব দিক থেকে। একেবারে বিস্তারিতটা জানালে, তবে তথ্য যেটা বলছে যে টিপসের স্টুডেন্টরা যেমন বহির্রাজ্যে বিদেশে চাকরি করতে যাচ্ছে, তেমন বহির্রাজ্য থেকেও স্টুডেন্টরা টিপসকে বেছে নিচ্ছে বর্তমানে তাদের কেরিয়ার গঠন করার ক্ষেত্রে। সেখানে আপনার কি মনে হয় যে টিপসকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে? হ্যাঁ, এইটা আমরা বলতে পারি, ম্যাডাম হয়তো আমার সঙ্গে সহমত হবেন, যে বিভিন্ন জায়গার সঙ্গে আপনি যদি ট্যালি করেন, যে আপনারা যখন খবর নিচ্ছেন টিপসেরও, আপনি বিভিন্ন নিশ্চয়ই অন্যান্য ইনস্টিটিউট সম্বন্ধেও খবর নিচ্ছেন, থ্রু আউট ইন্ডিয়া কী কী কোর্স চলছে, কোথায় কোথায় কী কী কোর্স চলছে। আপনি দেখবেন যেহেতু আমরা পিপিপি মডেল ইনস্টিটিউট, গভর্নমেন্টের সাথে যৌথ উদ্যোগে আমরা যেহেতু চলছি ত্রিপুরা সরকারের সাথে, সেই জন্য আমাদের কিন্তু কোর্স ফি অত্যন্ত নমিনাল একটা কোর্স ফি। এবং এই নমিনাল কোর্স ফি হওয়ার জন্য কিন্তু এর ডিমান্ড সবসময় বেশি থাকে। কেননা আমরা এই যে পিপিপি মডেল ইনস্টিটিউট, আমাদের একটা গভর্নিং বডি আছে, যে গভর্নিং বডিতে কিন্তু গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন। আমাদের যা কিছু কলেজ বিষয়ক যা কিছু ডিসিশন নিতে হয় সব কিছু কিন্তু গভর্নিং বডির পারমিশনের বেসিসেই সেই ডিসিশন নিতে হয়। অর্থাৎ আমাদের কোর্স কিন্তু গত 15 বছরে কোনো অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ হয়নি কোর্স ফি। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এটা একটা কারণ বহির্রাজ্য থেকে আসার এবং নিজেদের জায়গা থেকে আসারও। বহির্রাজ্য থেকে শুধু নয়, অন্যান্য দেশ থেকেও কিন্তু স্টুডেন্টরা আমাদের এখানে এখন পড়তে আসছে। এবং টিপসে আরও একটা ব্যাপার আমি বলি, যে এখানে আপনি র্যাগিং ফ্রি ক্যাম্পাস, কোনো র্যাগিং আজ পর্যন্ত এখানে হয়নি। এবং এই ব্যাপারটা নিয়ে যেহেতু অ্যান্টি র্যাগিং কমিটির মেম্বার আমার সাথেই বসে আছেন, উনি আমাদের হয়তো বলবেন। আর আগে আমি কয়েকটা কথা বলে রাখি, যে এছাড়া আমাদের এখানে কিন্তু হস্টেল ফেসিলিটিস রয়েছে, বয়েজ অ্যান্ড গার্লস হস্টেল সেপারেটলি উইদিন দ্য ক্যাম্পাস রয়েছে। এছাড়াও ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে যারা আসছে হস্টেলে যেমন থাকছে, আশেপাশে রেন্টেও তারা থাকতে পারে। এবং মানে আগরতলার সারাউন্ডিংয়ে যারা থাকেন তাদের জন্য কিন্তু বাস সার্ভিসও রয়েছে, স্টুডেন্টদের জন্য এবং স্টাফদের জন্য সেপারেটলি। সমস্ত কলেজটা কিন্তু সিসিটিভির আন্ডারে রয়েছে, অর্থাৎ কলেজে কোথাও কোনো সমস্যা হলে আমরা যাতে দ্রুত সেই সমস্যার সমাধান করতে পারি। আর আমাদের কিন্তু এই টোটাল কাজগুলো আমাদের একটা কমিটির মাধ্যমে তৈরি হয়। একটা কমিটি আমাদের থাকে, বিভিন্ন ধরনের কমিটি আছে, যে কোনো রকম কাজগুলোকে যাতে সুষ্ঠুভাবে খুব সহজে কোনো ধরনের প্রবলেম যাতে সলভ করা যায়, সেই জন্য কিন্তু বিভিন্ন কমিটিস আছে, তারা সেইভাবে তাদের কাজ করে চলেছে। স্টুডেন্টরা বিভিন্নভাবে, আমি বললাম যে সব জায়গায় স্টুডেন্টরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তাদের ইনভলভ করে রেখেছে। এবং আমাদের এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদের থ্রু আউট দ্য ইয়ার। আমি একমত। এখানে এই যে একাডেমিক কমিটি রয়েছে আমাদের, স্যার যেটা বললেন যে একাডেমিক্যালিও
আমরা কিন্তু শুধু পড়ার মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে আটকে রাখছি না, কারণ যেহেতু প্রফেশনাল কোর্স, উই হ্যাভ টু গ্রুম দেম। পড়ার পাশাপাশি স্টুডেন্টকে আমাদের অ্যাকাডেমিক উইক চলে, ঠিক আছে? ওই অ্যাকাডেমিক উইকে আমরা ধরুন ড্রয়িং, ডিবেট কম্পিটিশন, এরকম ধরনের বিভিন্ন ধরনের কম্পিটিশনগুলো অ্যারেঞ্জ করা হয় ফুল কলেজের মধ্যে, সেটা প্যারামেডিক্যাল হোক, নার্সিং হোক। সেটার মধ্যে বেস্ট স্টুডেন্টকে আমরা আমাদের যে ইয়ারলি যে প্রোগ্রাম হয়, সেখানে কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে আমরা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড দিয়ে থাকি। তাছাড়া স্যার যেটা বললেন যে অনেকগুলো কমিটি রয়েছে আমাদের, সেই কমিটি অনুযায়ী আমাদের কাজকর্ম চলছে, সেটা পুরোটাই চলছে স্টুডেন্টদের তৈরি করার জন্যে। এখানে বলি যে নার্সিংয়ে তো কিছু জিনিস থাকে যেটা ধরুন পার্টিকুলারলি আমাদেরকে মেনটেন করতে হয়। ইয়ারলি আমাদের অ্যাফিলিয়েশনের জন্যে ইন্সপেকশন হয়, এরকম না যেটা আমি 2009-এ শুরু করলাম, কোনো আপডেশন নেই। আপগ্রেডেশন কিন্তু আমাদের করতে হচ্ছে প্রতিনিয়ত। যেরকম ধরুন ডাব্লিউএইচও যে একটা নার্সিংয়ের প্রসিডিওর, সেটাকে কিন্তু এভরি মান্থ, 3 মান্থ, 6 মান্থ চেঞ্জ করছে। সেই চেঞ্জিং ফর্মুলাটাই কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে শেখাতে হয়। সেখানে কিন্তু আমাদের টিপসে একদম এক্সপার্ট ফ্যাকাল্টিসরা রয়েছে, ওয়েল অ্যান্ড গুড ইকুইপড আমাদের ল্যাবরেটরিজ রয়েছে। যেটা আমাদের নার্সিংয়ে কি হয়, আমাদের স্কিল হতে গেলে আগে ল্যাবে ডেমনস্ট্রেশন দিতে হয়, তারপর সেটা গিয়ে হসপিটালে লাইভ হিউম্যান বিইংয়ের উপর আমরা প্রয়োগ করে সেটাকে শিখে থাকি, যেটাকে বলে হাতে কলমে শেখা। তো সেমভাবে আমাদের স্যার যেটা বললেন যে আমাদের অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে। গার্জিয়ান হিসেবে হয়তো আপনি ভাবতে পারবেন যে বাইরে পাঠাবো না এখানে থেকেই পড়াবো, ছেলেমেয়েরা তো র্যাগিং শব্দটা একটা ভয়ানক একটা কিছু, একটা অপ্রীতিকর একটা ফিলিংস আনে। কিন্তু আমাদের কলেজ আপনি একদম ভাবতে পারবেন পুরো র্যাগিং ফ্রি জোন, যেটা স্যার অলরেডি মেনশন করেছেন। একটা অ্যান্টি র্যাগিং কমিটি আমাদের রয়েছে, মেম্বার্সরা অ্যাক্টিভলি কাজ করছে, আর অ্যান্টি র্যাগিং স্কোয়াড থাকে। সেখানে কিন্তু আমরা অ্যান্টি র্যাগিং সেলের মধ্যে আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের গার্জিয়ানকে আমরা নাম রাখি। ওনাদের সঙ্গে আমরা প্রয়োজন হলে এরকম যদি কোনো অপ্রীতিকর ঘটনা হয় বা কিছু অস্বাভাবিক আচরণ কিছু পরিলক্ষিত হয় স্টুডেন্টদের মধ্যে, সেটা কিন্তু আমরা পুরো কমিটি বসে সেটাকে সলভ করার চেষ্টা করা হয়। তৎক্ষণাৎ সলভ। হ্যাঁ, অ্যাট এ টাইম, যেটা স্টুডেন্ট আমাদেরকে বলবে। কিন্তু কিভাবে বলবে, ওরা তো নতুন কলেজে এসছে, ওরা তো আর চিনবে না। তো আমাদের কমিটি মেম্বার্সদের নাম উইথ ফোন নাম্বার আমাদের কলেজের দেওয়ালে ক্যাম্পাসের ভেতরে ফার্স্ট ইয়ারের ক্লাসের পাশে লাগানো থাকে। যখনই ওদের কোনো অপ্রীতিকর ঘটনা বা কিছু অস্বাভাবিক আচরণ মনে হবে, ওরা তো ডিফারেন্ট রেসপেক্টিভ কোর্সের রেসপেক্টিভ ক্লাস কোঅর্ডিনেটররা রয়েছে, সেখানে তো বলতেই পারে, প্লাস ওই ফোন নাম্বারেও বলতে পারে। এখানে আমি একটা কথা ম্যাডাম অ্যাড করতে চাই। আমি একটু ভাবছিলাম যে আমি সঙ্গে এটা নিয়ে এসেছি, এইটা আপনাদেরকে আমি দেখাতে চাই টিপস। আমাদের কলেজ এবার থেকে একটি জার্নাল, অ্যানুয়াল জার্নাল আমরা এটা পাবলিশ করছি ফেব্রুয়ারি মাসে, প্রত্যেক ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর এইটা পাবলিশ হবে, জার্নাল অফ হেলথ সায়েন্সেস। এটা আমাদের খুব গর্বের বিষয়। এবছর থেকে কিন্তু আমরা জার্নাল অফ হেলথ সায়েন্সেস, যে হেলথ সায়েন্স রিলেটেড যত ধরনের রিসার্চ চলছে, যাতে সারা ভারতবর্ষ থেকেও যাতে পেপার আমাদের এখানে আসে, আমরা যাতে রিসার্চের কাজগুলো যাতে ঠিকঠাকভাবে চালাতে পারি। আমাদের কলেজে রিসার্চ চলছে, সেই সুতরাং রিসার্চের কাজের মতন করে তাদের পড়াশুনো তৈরি করে তাদের যাতে রিসার্চ করতে পারে এই ধরনের হেলথ সায়েন্স ফিল্ডে, সেই হিসাবে স্টুডেন্টদেরকে আমরা তৈরি করছি। এবং তাদের জন্য একটা সুযোগ করেও দেওয়া হয়েছে, তারা যে কাজগুলো করছে তারা যাতে জার্নালে পাবলিশ করতে পারে, যদি কেউ ইচ্ছে করে তার পিএইচডিতে যাতে এটা তাদের কাজে লাগে, সেই সুযোগগুলো কিন্তু আস্তে আস্তে আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব যাতে এই জার্নাল অফ হেলথ সায়েন্স প্রথম বছর পাবলিশ হলো এবছর, যাতে করে এইটা আমরা কিন্তু বিশ্বের দরবারে যাতে পৌঁছে নিয়ে যেতে পারি, এটা কিন্তু আমাদের টার্গেট রইল। মানে আপনাদের আলোচনায় যেটা বেরিয়ে এলো যে মানে শিক্ষার পাঠদান এবং তার সঙ্গে আনুষঙ্গিক যা রয়েছে সব ক্ষেত্রেই একেবারে গুণগত মান বজায় রেখে টিপস স্টুডেন্টদের সার্ভ করছে। ঠিক।
সে জায়গায় দাঁড়িয়ে আরও একটি প্রশ্ন সকলের মনেই হয়তো উঠে আসতে পারে যে যেহেতু রাজ্যের স্টুডেন্টরা রয়েছে, বহির্রাজ্যের স্টুডেন্টরা রয়েছে, আপনি যেটা বললেন যে বিদেশ থেকেও স্টুডেন্টরা আসছে, সেক্ষেত্রে নিয়মের কি কোনো ফারাক রয়েছে? না, অ্যাডমিশন প্রসিডিওরে বলছেন না, নিয়মের কোনো ফারাক নেই। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তাদের ম্যাডাম যেটা বলছিলেন যে ভর্তির ক্ষেত্রে কিন্তু অন্যান্য স্টেট থেকে যদি আসে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই যে ভেরিফিকেশন, তাদের যে মার্কশিট ভেরিফিকেশন, তার সার্টিফিকেট ভেরিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাদের। কারণ না যে সমস্ত স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে আসছে, যে বোর্ড থেকে তারা পাস আউট হচ্ছে, এই বোর্ডের পাস আউটের জন্য তাদের এই যে প্রপার নর্মস মেনটেন হচ্ছে কিনা, তারা যে বোর্ড থেকে পাস আউট হয়েছে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি কি না, সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা ইউনিভার্সিটি থেকে ভেরিফাই করে নিয়ে আসি অন্যান্য স্টেটের স্টুডেন্টদের থেকে। ভেরিফাই করে ইউনিভার্সিটি যদি ওকে সার্টিফিকেট দেয়, ওকে যদি বলে, তবেই কিন্তু আমরা সেই স্টুডেন্টকে ভর্তি করাই। কিন্তু ভর্তির ক্ষেত্রে অন্য আর কোনো নিয়ম নেই, এইভাবেই সিইটির মাধ্যমে যেমনভাবে আমরা ভর্তি করছি সেভাবেই চলে। বহিরাজ্যের জন্য আলাদা করে একটা ভেরিফিকেশন হয়, যেটা আমরা ইউনিভার্সিটির কাছ থেকে আমাদের ভেরিফিকেশন করে আনতে হয়, যেটা প্রয়োজন আর কি। হ্যাঁ, এটা প্রয়োজনের স্বার্থে করতে হয়। হ্যাঁ, মানে সময় বলছে যে আর বেশিক্ষণ আমাদের হাতে নেই, তবে এই আলোচনা কিন্তু অনেকটাই প্রাসঙ্গিক। একেবারে শেষের প্রশ্ন যেটা রাখবো আপনাদের কাছে, যে দেশে তো হাজার হাজার ইনস্টিটিউট রয়েছে, কলেজ রয়েছে, বহু কেরিয়ারের গঠন করার জন্য কোর্স রয়েছে, সকলে টিপসকেই কেন বেছে নেবে? ওয়াই টিপস? টিপসের বেছে এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তাতে করে দেখলেন যে আমরা কিভাবে স্টুডেন্টদেরকে গ্রুম করি। অর্থাৎ টিপসে যে কোর্সগুলো পড়ানো হয় সেগুলো প্রফেশনাল কোর্স। 1 নম্বর পয়েন্ট টিপসে আসার তো কথা বললামই, যেটা নমিনাল কোর্স ফি। সেকেন্ড হচ্ছে আমরা কিভাবে স্টুডেন্টদেরকে গ্রুম করছি, তারা কি কি সুযোগ সুবিধে পাচ্ছে, পড়াশুনোর ক্ষেত্রে বলুন, পড়াশুনোর বাইরে গিয়ে বলুন। তাদের যেমন একটা অডিও ভিজুয়াল ক্লাসরুম পাচ্ছে, ওয়েল ইকুইপড ল্যাবরেটরি পাচ্ছে, হসপিটালের হ্যান্ডস অন ট্রেনিংয়ের জন্য তারা এলিজিবল, তারা যাচ্ছে এবং ক্লাস করছে। প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তাররা তাদের ক্লাস নিচ্ছেন, প্রত্যেকটা স্পেসিফিক ফিল্ডে কিন্তু ডাক্তাররা তাদের ক্লাস নিচ্ছেন বিভিন্ন হসপিটালে। ইভেন আউটসাইড স্টেট থেকেও আমরা হসপিটালের ডক্টরদের নিয়ে আসার চেষ্টা করি তাদের প্রপারলি ট্রেনিং দেওয়ার জন্য। আরেকটি কথা আপনাদের এখানে বলেছি, একটা পয়েন্ট তুলে ধরতে চাই, যে আমরা থ্রু আউট দ্য ইয়ার স্টুডেন্ট ডেভেলপমেন্টাল প্রোগ্রাম আমরা এইগুলো করে থাকি। এবং এই সিএমই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যাতে কন্টিনিউয়াল মেডিকেল এডুকেশন, এটা কিন্তু বিভিন্ন ডক্টররা আমাদের এখানে এসে এই কোর্সগুলো বিভিন্ন ধরনের সেমিনার বা ওয়ার্কশপ করিয়ে যান। আমাদের বাইরে থেকে যে সমস্ত স্টুডেন্টরা প্লেস হয়ে আছে, তারা যখন আমাদের এখানে আসে, তারা কিন্তু স্টুডেন্টদের জন্য একটা ইন্ডাকশন প্রোগ্রাম আমরা বলি আর কি। এটা হচ্ছে ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন ক্লাসরুম অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি। এই যে গ্যাপটাকে তারা ব্রিজ করছে, ক্লাসরুমে যে জিনিসগুলো শিখছে, তাদের আরও নতুন কী জিনিস শিখলে তারা ইন্ডাস্ট্রির জন্য, অর্থাৎ হেলথ সেক্টরে গিয়ে তারা কিছু করতে পারবে। যারা পাস আউট স্টুডেন্ট, তাদের জন্য কোনো স্টুডেন্ট যদি দেখে আমাদের পাস আউটস কোনো স্টুডেন্ট আমাদের কলেজেই পড়াশুনো করেছে, এক্স স্টুডেন্ট, তারা আমাদের কলেজের অ্যালামনাই, তারা এসে যখন এই কথাগুলো বলছে, তাদের কাছে কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেবল, আমাদের মুখের থেকেও কিন্তু তাদের মুখ থেকে এই কথাগুলো শোনা অনেক বেশি অ্যাকসেপ্টেবল। তো আমরা এই ধরনের সুযোগগুলো স্টুডেন্টদের জন্য করে দিতে চাই। ফ্যাকাল্টি ডেভেলপমেন্টাল প্রোগ্রাম হয়, অর্থাৎ ফ্যাকাল্টিকেও প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে হয় এই জায়গায় নিজেদেরকে ঠিক রাখার জন্য, স্টুডেন্টদেরকে ঠিক লেভেলের এডুকেশনটা দেওয়ার জন্য। তো আমি মনে করি যে, এবং স্টুডেন্টকে আমি প্রথম থেকেই আমরা বলে আসি, আমিও বলেছি, ম্যাডামও বলেছেন, যে স্টুডেন্টদেরকে আমরা প্রতিটা দিক থেকে তৈরি করার চেষ্টা করি। শুধুমাত্র অ্যাকাডেমিক্স নয়, অ্যাকাডেমিক্সের বাইরেও তার মোরাল কীভাবে তৈরি হবে, তার স্পোর্টসের অ্যাক্টিভিটি কীরকম হবে, তার বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস কীরকম হবে, তার আর্ট বলুন, সিঙ্গিং বলুন, ডান্স বলুন, তার অ্যাক্টিং বলুন, বিভিন্ন জিনিস নিয়ে, সব কিছু নিয়েই কিন্তু টিপস তৈরি হচ্ছে। টিপস চাইছে স্টুডেন্টদেরকে মানুষ করার জন্য। প্রতিনিয়ত আমরা কিন্তু এইভাবেই নিজেদের কাজটাকে দেখে যাই। এখানেও আমি বলি যে আমাদের যেরকম ওয়ার্কশপ হয়ে থাকে ইয়ারলি, বিপি পোদ্দার বলুন বা আরএন টেগোর বলুন, সেখান থেকে কিন্তু আমাদের নার্সিং প্রফেশনরা বা ডক্টররা, স্যার যেটা বললেন, এসে কিন্তু আমাদের রেগুলার বেসিসে যেটা ওয়ার্কশপ ফর দ্য বেনিফিট অফ স্টুডেন্টস আমরা কিন্তু অর্গানাইজ করে থাকি। তাছাড়াও বলবো যে স্যার যেটা বললেন যে কোর্সগুলোর মান্যতা, সেটা কিন্তু অভিভাবক হিসেবে আপনি অবশ্যই নিরীক্ষা করে নেবেন যে কলেজে আমি পড়াবো, সেটা টিপস হোক বা যে কলেজে হোক, রাজ্যে বহির্রাজ্যে, আপনারা কিন্তু কলেজের মান্যতাটা আছে কিনা, সেই কোর্সের জন্য এলিজিবল কিনা, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। সেটা কিন্তু আমাদের টিপসের একদম আপডেট ছিল, রয়েছে এবং আগামী দিনেও থাকবে।
আর এছাড়া বলতে গেলে আমাদের একদম রিমার্কেবল প্লেসমেন্ট রয়েছে, সেটা আমাদের বলতে হয় না, সেটা তো বেরিয়েই আসে খবরের কাগজে। তাছাড়া স্যার যেটা বললেন, অত্যাধুনিক ক্লাসরুম, অডিও ভিজুয়াল ক্লাসরুম, ওপিডি ফেসিলিটি, এছাড়া নার্সিং স্টুডেন্টরা কমিউনিটিতে গিয়ে যেভাবে বা বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে গিয়ে যেভাবে ওরা শিখছে, সেখানে কিন্তু পাশাপাশি স্কিল টিচাররা কিন্তু ওদের হেল্প করছে, গাইড করছে। ঠিক আছে, তো এই হিসেবে বলবো আপনারা ভেবে দেখুন রাজ্যে এরকম সুবিধাযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকতে আমি কি সন্তানদেরকে বাইরে পাঠাবো, নাকি রাজ্যে পড়ার একটা সুবিধা করে দিতে পারি কিনা দেখব। মানে একদম। একেবারেই যে আপনারা যেটা বললেন এতক্ষণ ধরে, যে একটা স্টুডেন্টকে ভবিষ্যতে কর্মক্ষম হওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সর্বাঙ্গীনভাবেই টিপস একটা স্টুডেন্টকে সেটা দিয়ে থাকে, এবং ভবিষ্যতে সে মানে নিজের কেরিয়ার নিজেই গড়ে তোলার জন্য এলিজিবল হয়ে ওঠে উইথ দ্য হেল্প অফ টিপস অফকোর্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের আলোচনা নিশ্চয়ই খুবই প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে, যেহেতু সবেমাত্র রেজাল্ট আউট হয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার এবং ম্যাডাম আপনাদের দুজনকেই এত সুন্দর ধন্যবাদ। একটি আলোচনা এবং এত বিস্তারিত একটি আলোচনা নিশ্চয়ই সহায়ক হবে আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে বা যারা অভিভাবক রয়েছে, এতক্ষণ পর্যন্ত যারা হয়তো কিছুটা চিন্তিত ছিল যে কি কোর্স হতে পারে বা কি করে নিজের সন্তানদের কেরিয়ার গড়ে তোলা যায়, সেক্ষেত্রে টিপস যে একটি অন্যতম ভরসার নাম, তা নিশ্চয়ই আপনারা এতক্ষণ আমাদের এই আলোচনায় বুঝেছেন। হয়তোবা কিছুটা চিন্তা আপনাদের কমেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেই আশাই রাখছি। ফিরবো আলাপনের অন্য একটি অনুষ্ঠানে। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, পাশে থাকবে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।